2021 সালে দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের সরকারি অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। মোদী বাংলাদেশে আসবেন এমন ঘোষণার পর থেকেই ইসলামপন্থী সংগঠন ও বামধারার রাজনৈতিক দলগুলো প্রতিবাদ এবং বিক্ষোভ শুরু করলে পুলিশের গুলিতে নিহত হয় অন্তত 12 জন। এ সময় জনরোষ সামাল দিতে ভিন্ন পথে হাঁটে সরকার। গতি কমিয়ে দেওয়া হয় ইন্টারনেটের। অনেক জায়গায় মানুষ ফেসবুকও ব্যবহার করতে পারছিলেন না বলে অভিযোগ ওঠে। দেশে 2015 থেকে 2024 সালের মধ্যে অন্তত 21 বার বিভিন্ন আন্দোলন দমন, নির্বাচন নিয়ন্ত্রণ এবং অন্যান্য কারণে ইন্টারনেট সেবা বন্ধ বা গতি কমিয়ে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। অভিযোগ আছে, এসব ক্ষেত্রে আন্দোলন বা বিক্ষোভ দমনে নির্বিচারে মানুষ হত্যা, গ্রেপ্তার, ভোট কারচুপি এবং অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে। গণমানুষের কাছে যাতে এসব খবর না যায় সেজন্য সরকার ইন্টারনেট শাটডাউনকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। অন্তত বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ এমনই। বর্তমান সরকার ডিজিটালাইজেশনকেই জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ডিজিটাল প্ল্যাটফর্মে অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান অ্যাক্সেস নাওয়ের গবেষণায় বাংলাদেশ ইন্টারনেট সেবা বন্ধ কিংবা নিয়ন্ত্রণের তালিকায় 2022 সালে পঞ্চম এবং 2023 সালে 11তম অবস্থানে ছিল। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ আরও কিছু অ্যাপস বন্ধ করার সিদ্ধান্ত। আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট নিয়ন্ত্রণের সূচনা 2015 সালে। বিনা খরচে ইন্টারনেট ভিত্তিক সেবার মাধ্যমে কথা বলার প্ল্যাটফর্ম ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করে দেয় সরকার। এছাড়া নিজেদের অবস্থান গোপন করে পারস্পরিক যোগাযোগ রাখার জন্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভাইবার ব্যবহার করছে। এমন অজুহাতে শুধু ভাইবারই নয়, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে স্কাইপ, টুইটার, ইমোর মতো সেবা বন্ধ করে রাখা হয়েছিল বেশ কিছুদিন। এছাড়া 22 দিন বন্ধ রাখা হয়েছিল ফেসবুক। বাংলাদেশে ভাইবার বন্ধ করে দেওয়ার খবর এএফপি, দ্য গার্ডিয়ান সহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়। বন্ধ থাকা ভাইবার, ট্যাঙ্গো সহ সামাজিক যোগাযোগের 5টি ভয়েস ও মেসেজিং সেবা পরে খুলে দিতে বাধ্য হয় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। 2018 সালে মোট 4 বার ইন্টারনেট বন্ধ বা নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ সরকার। সে সময় পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে প্রশাসন। একের পর এক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ফাঁস রোধ করা সম্ভব হচ্ছিল না। উপায়ন্তর না পেয়ে অবশেষে পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগে থেকে মোট 2.5 ঘন্টা সময় ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে প্রশ্ন ফাঁস ঠেকানো যায়নি, কিন্তু জনগণকে ঠিকই ভোগান্তি পোহাতে হয়। অনেক চেষ্টা করেও পাওয়া যায়নি শিক্ষামন্ত্রীর কোনো উত্তর। ওই বছরের 29 জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় 2 শিক্ষার্থী নিহত হবার দিন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এর পরদিন থেকে পুরো ঢাকা জুড়েই শিক্ষার্থীরা বিভিন্ন সড়কে বিক্ষোভ করে এবং সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন গণপরিবহন এবং চালকদের বৈধ লাইসেন্স পরীক্ষা করতে শুরু করে। ধীরে ধীরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। ফিটনেসহীন পরিবহন বন্ধ এবং বৈধ চালক ছাড়া গাড়ি চালানো বন্ধ করতে হবে এমন দাবিতে স্বপ্রণোদিত হয়ে ওই উদ্যোগ নিয়েছিল শিক্ষার্থীরা। তবে নিরাপদ সড়ক আন্দোলনের মতো একটি অরাজনৈতিক আন্দোলনেও পুলিশ ও ছাত্রলীগ হামলা করে এবং 86 জনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের আওতায় গ্রেপ্তার করা হয়। সরকার যখন জানতে পারে ফেসবুক ব্যবহার করে শিক্ষার্থীরা সমন্বিতভাবে কর্মসূচির ঘোষণা দিচ্ছে, তখন সরকারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় ফেসবুক, টুইটার, ইউটিউব এবং লাইভ ভিডিওর মাধ্যমে উস্কানি ও গুজব ছড়ানো হচ্ছে। আন্দোলনের 7ম দিনে সরকার 24 ঘন্টার জন্য মোবাইল ইন্টারনেট ব্লক করে দেয়। প্রয়োজনে ফেসবুক বন্ধ করা হতে পারে এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। অপপ্রচার, গুজব অথবা মানহানিকর বিষয়গুলো আছে, সেগুলোকে আমরা ডেফিনেটলি মোকাবেলা করতে পারবো। 2018 সালের 10 অক্টোবর তারেক রহমানের গ্রেনেড হামলা মামলার সাজা ঘোষণার দিনেও ইন্টারনেট নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। এছাড়া তারেক রহমান স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে নির্বাচন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন এমন খবর ও ছবি পত্রপত্রিকায় প্রকাশ পাবার পর গুলশান এলাকায় বিএনপির প্রধান কার্যালয়ের স্কাইপের সংযোগ ব্লক করে দেওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, শুধু স্কাইপ না, জামার দিয়ে পার্টি অফিসের ইন্টারনেট কানেকশন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল।
ভোট সামনে রেখে মোবাইল ইন্টারনেটে 3G এবং 4G সেবা বন্ধ রেখেছে অপারেটরগুলো। 2018 সালে সংসদ নির্বাচনের আগের দিন 29 ডিসেম্বর বিটিআরসি মোবাইল ইন্টারনেটের 3G ও 4G সেবা বন্ধের নির্দেশ দেয়। রাত 11টায় আরেকটি নির্দেশে মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করা হয়, যা 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর ছিল। ইন্টারনেট বন্ধের সময় ব্যালট বাক্স ভর্তি করা, ভোট কেন্দ্রে বিরোধী প্রার্থীদের প্রতিনিধি প্রবেশে বাধা এবং ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ইন্টারনেট বন্ধ করে সরকার নির্বাচনে অনিয়মের তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া রোধ করে। এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন বাধাগ্রস্ত হয়। এছাড়া নির্বাচনের আগে ও নির্বাচনের সময়ে বিরোধী দলের প্রার্থী ও কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার এবং হয়রানির অভিযোগ ওঠে। ইন্টারনেট বন্ধ থাকায় এসব ঘটনার প্রমাণ সংগ্রহ ও প্রচার করা যায়নি। ওই নির্বাচনে অংশ নেওয়া বিএনপি সহ বিরোধী দলগুলোর প্রধান জোট জাতীয় ঐক্যফ্রন্ট জানায় 152 জন প্রার্থী আক্রান্ত এবং 21,000 কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। সংসদ সদস্য নির্বাচিত হইয়া এই নির্বাচনে আওয়ামী লীগ 257টি আসন সহ নিরঙ্কুশ জয় পেলেও সেটি মধ্যরাতের নির্বাচন ছিল এমন অপবাদ এখনও ঘোচেনি। 2019 এবং 2020 সালে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে উত্তেজনা ও অস্থিরতা দেখা দিলে সেখানে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। ওই বছরের 31 ডিসেম্বর ভারতের সীমান্তবর্তী কয়েকটি জেলায়ও মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল। এর পেছনে সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও ধারণা করা হয় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং সম্ভাব্য অস্থিরতা বা গুজব ছড়ানো রোধ করাই ছিল ইন্টারনেট বন্ধের মূল উদ্দেশ্য। 2021 সালের 26 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় সফরে আসেন। তার সফরের বিরোধিতায় দেশের বিভিন্ন ইসলামপন্থী সংগঠন, ছাত্র সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিবাদের ডাক দেয়। বিরোধিতার প্রধান কারণ ছিল ভারতে মোদী সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন এবং মুসলিম বিরোধী নীতির অভিযোগ। 26 মার্চ ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন গোষ্ঠী বিক্ষোভ শুরু করে। এই বিক্ষোভে শত শত মানুষ অংশ নেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায়ও বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। এখানে পুলিশের গুলিতে অন্তত 4 জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। বিক্ষোভকারীরা মাদ্রাসার আশেপাশে ব্যাপক ভাঙচুর চালায়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায়ও প্রতিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঢাকাসহ সংঘর্ষপ্রবণ এলাকায় মোতায়েন করা হয়। বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেয়, যার ফলে অন্তত 12 জনের প্রাণহানির ঘটনা ঘটে। বিক্ষোভের পর বিরোধী নেতাকর্মী ও আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করে আওয়ামী লীগ সরকার। আন্দোলন নিয়ন্ত্রণে 26 মার্চ দেশব্যাপী মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এবছরই কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপে কোরআন রাখার ঘটনায় বিক্ষোভ শুরু হলে দ্রুতই তা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। এই ঘটনায় নিহত হন অন্তত 7 জন, আহত হন শতাধিক। সরকার ইন্টারনেট বন্ধ করে সেনা, পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শতাধিক পুলিশ সদস্যও আহত হয়েছিলেন। 2022 সালে সর্বোচ্চ 6 বার ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। এবছর 19 এপ্রিল ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ বাধে। শিক্ষার্থীদের অভিযোগ ছিল তাদের কয়েকজনকে ব্যবসায়ীরা মারধর করেছেন, যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষ হয়, যেখানে 2 জন নিহত ও শতাধিক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ঢাকা কলেজ ও নিউ মার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়। 11 মে বরিশালের রাজনৈতিক ও স্থানীয় উত্তেজনার কারণে মোবাইল ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়। 22 অক্টোবর খুলনায় রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের জেরে সেখানে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। বিশেষত বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলোর বিক্ষোভ ও সমাবেশ নিয়ন্ত্রণ করতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে ধারণা করা হয়। 26 নভেম্বর বিএনপির গণসমাবেশ ও আন্দোলন ঘিরে কুমিল্লায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে আওয়ামী লীগ সরকার। এবছর অ্যাক্সেস নাওয়ের তালিকায় 5ম স্থানে উঠে আসে বাংলাদেশ। 2022 সালের 10 ডিসেম্বর বিএনপি ঢাকায় বড় ধরনের গণসমাবেশ আহ্বান করে। সমাবেশের লোক সমাগমে বাধা দেওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকার বেশ কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল।
11 ডিসেম্বর ফরিদপুরে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে মোবাইল ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়। 2023 সালে মোট 3 বার ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটে। এবছর 28 জুলাই বিএনপির সমাবেশ ঘিরে ঢাকা ও আশেপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট ধীরগতি করা হয় এবং পুলিশ বিএনপির অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করে। 28 অক্টোবর বিএনপির বিক্ষোভ মিছিল ও পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে মোবাইল ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেকেই আহত হন এবং গ্রেপ্তার হন। ওই বছর 7 ডিসেম্বর বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সময় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের খবর ছড়ানোর রোধ করার জন্য নয়াপল্টন ও আশেপাশের এলাকায় ইন্টারনেট সেবা ধীর করে দেওয়া হয়েছিল। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সবশেষ 2024 সালে ইন্টারনেট বন্ধের মাধ্যমে বিরোধী মতকে দমানোর কৌশল নেয় আওয়ামী লীগ সরকার। জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন সরকার বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নিলে আন্দোলন দমনে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে দেশকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ সময় আন্দোলনকারীদের ওপর পুলিশ, র্যাব ও ছাত্রলীগ ব্যবহার করে ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়। ইন্টারনেট বন্ধ থাকায় এসব ঘটনার তাৎক্ষণিক প্রচার বন্ধ হয়ে যায়। শত শত মানুষ নিহত হন, যার মধ্যে ছাত্র, শিশু ও সাধারণ নাগরিক ছিলেন। এছাড়া বিক্ষোভকারীদের গ্রেপ্তার, নির্যাতন ও গুমের অভিযোগ ওঠে। হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠন দাবি করে আন্দোলনকারীদের টার্গেট করে হত্যা ও গুম করা হয়েছে এবং এসব বিষয় যাতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ইন্টারনেট সেবা বন্ধ রাখে আওয়ামী লীগ সরকার। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল 13 দিন, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ছিল 8 দিন, আর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ছিল প্রায় 15 দিন। আওয়ামী লীগ সরকার বিরোধী মত দমন করতে ইন্টারনেট সেবা বন্ধ রাখলেও বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট স্বীকৃত মৌলিক মানবাধিকার। ইন্টারনেট এখন শুধু বিনোদন কিংবা কথা বলার মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ নেই। জাতীয় এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দৈনন্দিন জরুরি কর্মকাণ্ড অনেকাংশেই ইন্টারনেটের ওপর নির্ভরশীল। বিভিন্ন ব্যবসায়ী, অর্থনীতিবিদদের প্রাথমিক হিসাব অনুযায়ী জুলাই আগস্টে আন্দোলন চলাকালে প্রায় $10 বিলিয়ন ক্ষতি হয়েছিল কেবলমাত্র ইন্টারনেট বন্ধের কারণে। ব্যাংক, বিমা, চিকিৎসা সবকিছু প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তাই দেশের সংবিধানে ইন্টারনেট ও ডাটা সুরক্ষাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি ফেসবুকে লিখেছেন, মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবাকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর এবং চালু করার উদ্যোগ নেয়ার মূল কারণ হল ইন্টারনেট শাটডাউনের ঘটনা চিরতরে বন্ধ করা। প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশের বাজারে স্টারলিংকের প্রবেশের অর্থ হল ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট পুরোপুরি বন্ধ করতে পারবে না। অন্তত ইন্টারনেট বন্ধ করার নতুন কোনো চেষ্টায় কোনো প্রতিষ্ঠান, কল সেন্টার ও ফ্রিল্যান্সাররা আর কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।